আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে যোগ দিয়ে সব কথা বলেন প্রেস সচিব। বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আপনি একটু আগে কে যেন বললেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধ ইন্টারিম গভর্নমেন্ট গত 14 মাস ধরে কি কি কাজ করলো, কি কি রিফর্মের কাজ করেছে, বাংলাদেশের যে গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজ ৫৩তম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেবেন এ মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা। তার জবানবন্দি বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনালের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের ২১তম কার্যদিবস পর্যন্ত এ মামলায় জুলাই আন্দোলনের সমন্বয়ক, জুলাইয়ের আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শী সহ ৫২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ও আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণের বিষয়ে সর্বশেষ কি জানার আছে জানাবেন। সিনথিয়া, আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আজ ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং ৫২তম সাক্ষী তিনি কিন্তু গতকাল সাক্ষী দিয়েছেন, আজ তার জেরা চলছে। তবে বিশেষ ব্যাপার হলো আজ তানভীর জোহা নামে একজন বিশেষ তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষ্য দিবেন এবং তিনি কিন্তু এই ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং তার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এমনটা কিন্তু প্রসিকিউশন থেকে আগেই জানানো হয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা অপেক্ষা করছি এবং তার সাক্ষ্যটা এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কথা কিন্তু প্রসিকিউটর থেকে আমাদেরকে জানিয়েছে এবং তিনি ৫৩তম সাক্ষী হিসেবে এ মামলায় সাক্ষী দিবেন। প্রসিকিউটর তামিম গতকাল জানিয়েছেন যে এই বিশেষ তদন্তকারী কর্মকর্তার কাছে কিন্তু বেশ কিছু অডিও রয়েছে যার ফরেনসিক প্রমাণ তিনি করেছেন এবং সেই তথ্য এই আদালতে উপস্থাপন করবেন এবং এই তানভীর জোহা তিনি বিশেষ সাক্ষী হিসেবে কিন্তু আজ ট্রাইব্যুনালে বিবেচিত হবেন। তো পরবর্তী সংবাদে আসলে তার কাছ থেকে বিশেষ কোনো তথ্য এলো কিনা বা কি জানালো এ বিষয়ে আপনাকে জানাতে পারবো। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। ৭ম সাক্ষী, তার সাক্ষ্য শেষে এখন তাকে জেরা করছে আসামি পক্ষের আইনজীবীরা। এরপর আরও ২ জনের সাক্ষ্য নেবেন বলে প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও আপডেট দিতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ঘিরে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত ঘটনায় অনির্দিষ্টকালীন কমপ্লিট শাটডাউন অব্যাহত রেখেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তৃতীয় দিনের মতো একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সকাল ৯টায় কর্মসূচির অংশ হিসাবে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী। এদিকে বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান শাটডাউনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন পালন করছে ইসলামী ছাত্র শিবির। এদিকে ক্লাস পরীক্ষাও বন্ধ থাকায় পুরো ক্যাম্পাস নিস্তব্ধ হয়ে পড়েছে। এর মধ্যে সামনের সপ্তাহ থেকে পূজার ছুটি হওয়ায়
ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শাটডাউন বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সেই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ দিনের মতো যে কমপ্লিট শাটডাউন সেটি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পালন করছেন। যদিও সকাল 9টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি শহীদ যে বুদ্ধিজীবী চত্বর রয়েছে সেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা সেইখানে চেয়ার পেতে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যেই সমিতিটি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখন স্টেডিয়ামের কাছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পাশে যে তাদের কার্যালয়টি রয়েছে সেখানে একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকে মূলত আলোচনা হচ্ছে যে এই চলমান আন্দোলন তারা স্থগিত করবে কি করবে না। কারণ আপনি জানেন যে গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা দেখেছিলাম যে এই যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বৈঠকে বসেছিলেন এবং তারা সেই বৈঠকে প্রশাসনের কাছে সময় চেয়েছিলেন যে অভ্যন্তরীণ তাদের যে আলোচনাগুলি রয়েছে তারা সেগুলো আসলে সেরে নিবে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা এখানে বসেছেন এবং তার কিছুটা পাশে অর্থাৎ 200 গজের মধ্যে কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির তারা এই কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে তারা যে মানববন্ধনের যে কর্মসূচি সেই মানববন্ধনের কর্মসূচি তারা পালন করছেন এবং তারা বলছেন যে এই অযৌক্তিক শাটডাউন তারা কোনোভাবেই মেনে নেবে না এবং সেই শাটডাউন প্রত্যাহারের তারা দাবি জানাচ্ছেন। এবং রাকসু নির্বাচন যেহেতু আগামী 16ই অক্টোবর নির্ধারণ করা হয়েছে তারা বলছেন যে এই শাটডাউন প্রত্যাহার করতে হবে, পাশাপাশি তারা যে রাকসু নির্বাচন সেটি তারা আসলে দাবি আদায় করে নেবেন এমনটি তারা জানাচ্ছেন। এই নিয়ে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিছুটা কর্মকর্তা কর্মচারীরাও তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং অংশ নিয়েছেন। এক কথায় বলা যায় যে এখন বিশ্ববিদ্যালয়ে যদি পরিবেশের কথা বলি তো একেবারেই পুরো অচল অবস্থা। কারণ আপনি জানেন যে শিক্ষার্থীরা এরই মধ্যে পুজোর যেহেতু ছুটি শুরু হয়েছে, পুজোর যেহেতু ছুটি আগামী সপ্তাহ থেকে শুরু হবে, এরই মধ্যে দিয়ে কিন্তু আসলে যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকেই বাড়িতে ফিরে গিয়েছে। এখন পুরো ক্যাম্পাসই আসলে বিরাজ করছে। ধন্যবাদ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। গতকাল পর্যন্ত মোট 9 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে 5 জন হল সংসদ এবং 4 জন চাকসু প্রার্থী। এদিকে আগামী 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর চাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে 22 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রচারে পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের এই দাবি পর্যালোচনা করে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ পিছিয়ে দেয়। প্রায় 3 যুগ পর চাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। অন্তর্বর্তী সরকার আরও দক্ষতা প্রদর্শন করলে ফ্যাসিবাদের দোসররা নিউ ইয়র্কে এই ঘটনা ঘটাতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন। রিজভী বলেন, নীল নকশা ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আবু সাঈদ মুগ্ধের রক্ত যেন বৃথা না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। সেই দোসররা যারা জনগণের টাকা, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে নিউ ইয়র্কে, লন্ডনে, দুবাইয়ে, কানাডায়, অটোয়ায়, সিডনিতে বাড়ি বানিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট থেকে নিষিদ্ধ সিগারেট, স্ট্যাম্প ও মোবাইল ফোনের বিশেষ ধরনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। এক অভিযানে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সম্প্রতি এসব জব্দ করে। কাস্টমস হাউস জানিয়েছে প্রায় 96 লাখ পিস সিগারেট, স্ট্যাম্প ও 222 কেজি ডিসপ্লে পাওয়া গেছে। এই পণ্য খালাস হয়ে গেলে সরকারের 94 কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো। গার্মেন্টস অ্যাক্সেসরিজের আড়ালে অবৈধ পণ্যগুলো আনার চেষ্টা করে আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদি ফ্যাশন ও সিএনএফ এজেন্ট।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। প্রথম দিন বৈশ্বিক সংকট, ইসরায়েল ফিলিস্তিন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মানবিক বিপর্যয় ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনায় মুখর ছিলেন বিশ্ব নেতারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। প্রতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন পরিণত হয় বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে। এবারও এর ব্যতিক্রম হয়নি। গাজা যুদ্ধ, ইউক্রেন সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সবই উঠে এসেছে বিশ্ব নেতাদের বক্তব্যে। অনেকেই দ্বিরাষ্ট্র সমাধানের উপর গুরুত্ব দিয়ে বলেছেন, স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। অধিবেশনের উদ্বোধনী দিনে বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিন বিভিন্ন বিষয়ে কথা বললেও গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। Yemen'e, Lübnan'a saldırılar düzenleyerek bölge barışını da ফিলিস্তিনের ক্ষুধার্ত মানুষের ছবি দেখিয়ে অধিবেশনে গাজার মানুষকে অভুক্ত রাখা দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন এরদোয়ান। bu vahşetin sorumluluğuna আপনার বিবেককে উপলব্ধি করুন আর এই প্রশ্নগুলোর উত্তর দিন। 2025 সালের এমন বর্বরতার জন্য আমাদের কি যুক্তিসঙ্গত কোনো কারণ আছে? এই লজ্জাজনক ছবি গাজায় হচ্ছে এবং গত 23 মাস ধরে অনবরত হচ্ছে। Filistinli mazlumların yanında মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ পরিষদে তার ভাষণে বিশ্ব নিয়ে নিজের ভীষণ তুলে ধরেন। বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন ট্রাম্প। জিম্মিদের ফেরত আনা এবং গাজা যুদ্ধ এখনই থামানোর কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে অন্যবারের মতো এবারও গাজা যুদ্ধ বন্ধ না হওয়ায় হামাসের ওপর দায় চাপান। বলেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করায় এখনও যুদ্ধ থামেনি। এছাড়া পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলো হামাসকে পুরস্কৃত করেছে। এ সময় বিশ্বব্যাপী 7টি যুদ্ধ বন্ধ করেছেন বলেও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাতিসংঘের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, জাতিসংঘ কঠোর ভাষায় বিবৃতি দিলেও সে বিবৃতি অনুযায়ী কোনো কাজ বাস্তবায়ন করে না। এদিকে জাতিসংঘ মহাসচিব গুতেরেস তার বক্তব্যে সতর্ক করে বলেন, বিশ্ব একের পর এক সংঘাতের মুখে দাঁড়িয়ে জরুরি পদক্ষেপ না নিলে মানবিক বিপর্যয় আরো গভীর হবে বলেও সতর্ক করেন মহাসচিব। এছাড়া ফিলিস্তিন সমস্যা সমাধানে দ্বিরাষ্ট্রনীতির প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক এ মঞ্চে দেয়া বক্তব্য কেবল আলোচনা নয়, ভবিষ্যতের বৈশ্বিক নীতি নির্ধারণেও বড় ভূমিকা রাখবে, এমনটাই মত বিশ্লেষকদের। ইমতিয়াজ আহমেদ, RTV। এশিয়া কাপের সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইতে ম্যাচ শুরু রাত 8:30টায়। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। তবে পরপর 2 দিনের সুপার 4-এর 2টি ম্যাচের সূচি নিয়ে ক্ষোভ জানিয়েছেন টাইগার কোচ ফিল সিমন্স। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দুবাইয়ের স্লো উইকেটে মিডল ওভারে রান তোলার কৌশলে যারা সফল হবে তাদের জন্য ম্যাচটা সহজ হওয়ার কথা, কিন্তু এই ফ্যাক্টরকে সামনে আনলে শক্তির বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ব্যাটিং লাইন আপ যোজন এগিয়ে। তবে ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমে এসব ট্যাকটিক্যাল বিষয়কে পাশ কাটিয়ে বাংলাদেশের সূচি নিয়ে হলো বিস্তর আলাপ। ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পরদিন পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ টাইগারদের ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা যে কোনো দলের জন্যই বেশ কঠিন আর কষ্টদায়ক বলে মন্তব্য টাইগার হেড কোচ ফিল সিমন্সের। ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে এক বা একাধিক পরিবর্তন। সেক্ষেত্রে শরীফুলের জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিম সাকিব। অতীত পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষে টি-20 ফরম্যাটে 17 বারের মুখোমুখি দেখায় 16 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া, বিপরীতে একটি জয় টাইগারদের। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিজেদের উইনিং কম্বিনেশন রেখেই মাঠে নামতে পারে ভারত। দুবাইয়ের উইকেটে টস হতে পারে একটা বড় ফ্যাক্টর, তবে বিগ ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। বিপরীতে চাপে থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। মাহফুজুল ইসলাম, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।